হ্যালো গাইস, সো ওয়েলকাম ব্যাক। সো আজকে আমরা রুল নাম্বার 6 থেকে শুরু করব। আমরা রুল নাম্বার 5 পর্যন্ত দেখে নিয়েছিলাম আগের ভিডিওতে। তো রুল নাম্বার 6 থেকে আজকে আমরা করার চেষ্টা করব। দেখো, আমরা রুল নাম্বার 5 আগের দিন পড়ে নিয়েছিলাম যে আকর্ষণ হয় একটা, মানে যে কোনো বস্তু যদি আহিত থাকে। দেখো, এটা পজিটিভ চার্জ আছে, এটা আছে, এটা নিস্তড়িত, এটা নেগেটিভ চার্জ আছে, এটা নিস্তড়িত। তাহলে পজিটিভ বা নেগেটিভ হোক, সেটা যদি একটা নিস্তড়িত আধানের মানে নিস্তড়িত বস্তুর কাছে নিয়ে যাওয়া হয়, তাহলে সেটাকে সবসময় তারা আকর্ষণই করে, কখনো বিকর্ষণ করে না। দেখো, এই যে আকর্ষণই করে, তারা পরস্পরকে সবসময় আকর্ষণই করে। তো এখান থেকে আমরা বলেছিলাম এই ঘটনাটা কী দিয়ে চিহ্নিত করা হয় বা ডেসক্রাইব করা হয়, সেটা হচ্ছে ইন্ডাকশান দিয়ে। আশা করি আমি এই জিনিসটা তোমাদের বোঝাতে পেরেছি। এবার এই ইন্ডাকশানটা কীভাবে হয় এটা আমরা রুল নাম্বার 6 শিখব। ঠিক আছে। তো আমরা 200 রুলস অফ ফিজিক্সের এটা রুল নাম্বার 6 করছি। হ্যাঁ, দেখো, সরি 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 আচ্ছা, 200 এটা কেটে দিলাম। ওকে, আচ্ছা দেখো, রুল নাম্বার 6 আজকে আমরা করব। রুল নাম্বার 6, রুল নাম্বার 6 আমরা কী শিখবো? ইন্ডাকশান প্রসেস। খুব শর্টে শিখবো এগুলো জিনিসগুলো। আমরা কিন্তু খুব বেশি এখানে ক্যালকুলেশন বা কোনো টপিক আমরা প্রমাণে যাব না। জাস্ট কি হয় তাড়াতাড়ি মেথডে একটা কুইক রিভিশন দেওয়ার জন্য, এবং যত শর্ট পড়ে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয় সেইটা করার চেষ্টা করব। তো দেখো, ইন্ডাকশানে বেসিক্যালি কী হয়, ইন্ডাকশান হচ্ছে দুটো বডিকে কাছাকাছি নিয়ে আসতে হয়। ঠিক আছে, তাহলে ইন্ডাকশানের বেসিক শর্তগুলো আগে দেখে নিই। শর্তগুলো ইন্ডাকশানের শর্ত কী, মেন শর্তগুলো কী? ইন্ডাকশান হচ্ছে কয়েকটা শর্তের উপর কাজ করে। 1 নম্বর শর্ত কী হবে? যে মিনিমাম মিনিমাম একটা বডিকে, একটা বস্তুকে আহিত হতে হবে। ঠিক আছে, আহিত হতে হবে। ঠিক আছে, দুটো বস্তু থাকতে পারে সেখানে। তো তার মধ্যে মিনিমাম একটাকে পজিটিভ বা নেগেটিভ চার্জ হতে হবে। সেটা কি আইদার পজিটিভ অর নেগেটিভ। এমন না যে পজিটিভই থাকতে হবে, এমন না যে নেগেটিভই থাকতে হবে, দুটোর মধ্যে একটা থাকলেই হবে। হ্যাঁ, মিনিমাম একটাকে। এবার দুটো বস্তু তোমার পজিটিভ একটা নেগেটিভ হতে পারে, একটা নেগেটিভ একটা পজিটিভ হতে পারে। হ্যাঁ, কিন্তু একটা পজিটিভ একটা শূন্য, একটা নেগেটিভ একটা শূন্য হলেও কিন্তু ইন্ডাকশানটা হবে। তাহলে মিনিমাম দুটো বস্তু যদি থাকে, তার মধ্যে মিনিমাম একটা বস্তুকে আহিত কিন্তু হতেই হবে। ইন্ডাকশানের এটা বেসিক শর্ত। ঠিক আছে, তারপরে দেখো দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত হচ্ছে দুটি বস্তুকে কখনো টাচ করানো যাবে না, বা বাংলায় বললে স্পর্শ করানো যাবে না। ওকে, করানো যাবে না। ঠিক আছে, 3 নম্বর শর্ত কি দেখব? এই দুই ক্ষেত্রেই, মানে ইন্ডাকশানের ক্ষেত্রে সবসময় আকর্ষণটাই হয়, কিন্তু এই ক্ষেত্রে মানে এক্ষেত্রে সর্বদা আকর্ষণ হয়। আকর্ষণ বলের মানই বেশি। মানে অ্যাকচুয়ালি বিকর্ষণও পাওয়া যায়, কিন্তু বিকর্ষণের বলটা ডমিনেট করে না। কোনটা ডমিনেট করে? সেটা হচ্ছে আকর্ষণটা। সেটা কীভাবে হয় এবার আমরা দেখার চেষ্টা করব। তাহলে ইন্ডাকশানটা দেখো, ইন্ডাকশানটা কী বললাম? দুটো বস্তু থাকতে হবে এবং তার মধ্যে মিনিমাম একটা বস্তুকে আহিত কিন্তু হতেই হবে। এমন না যে দুটোই নিস্তড়িত, তাহলে কিন্তু ইন্ডাকশানের কোনো জায়গা আসছে না। এবার ইন্ডাকশানে যদি দুটো বস্তু থাকে, তাহলে তার মধ্যে একটা বস্তুকে আরেকটার সাথে কখনোই টাচ করানো যাবে না। যদি টাচ করানো হয় তাহলে কী হবে? একটাতে যে পরিমাণ আধান আছে সেটাতে অন্যটাতে ট্রান্সফার হয়ে যাবে, তাই তো? তাহলে সেখানে আর কোনো রকম ইন্ডাকশান হবে না। 3 নাম্বার কেস কী আছে? 3 নাম্বার কেস হচ্ছে এক্ষেত্রে সর্বদা আকর্ষণ বলটাই ডমিনেট করছে। ঠিক আছে, তাহলে ইন্ডাকশানের মাধ্যমে সবসময় কী হয়? আকর্ষণটাই কিন্তু হয়। ঠিক আছে, দেখো এবার ইন্ডাকশান কীভাবে হয় এই প্রসেসটা আমি একটু দেখার চেষ্টা করছি খুব শর্টে। দেখা গেল এইটা একটা দণ্ড, আর এখানে একটা এরকম, এটা একটা ইনসুলেটিং স্ট্যান্ড। ইনসুলেটিং স্ট্যান্ড মানে কি? ইনসুলেটিং স্ট্যান্ড মানে হচ্ছে নিস্তড়িত, কুপরিবাহী। ওকে, স্ট্যান্ড ওয়েট ইনসুলেটিং স্ট্যান্ড মানে হচ্ছে কি? এটা হচ্ছে কুপরিবাহী বা অন্তরক। দেখো, এই টার্মটা আমি কিন্তু তোমাদের আগের দিন বলিনি। সেটা হচ্ছে কুপরিবাহী বা অন্তরক, জিনিসটা কিন্তু অনেকটা একই। ঠিক আছে, কুপরিবাহী বা অন্তরক কিন্তু টার্মটা একই। তাহলে দেখো, এটা 1 নাম্বার কেস দিলাম, এটা 2 নাম্বার কেস করবো। আবার এখানে একটা বস্তু রাখলাম, সেটাকে আবার একটা
এরকম বস্তুর কাছে নিয়ে আসলাম, ঠিক আছে। এটাও কি ইনসুলেটিং স্ট্যান্ড। ইনসুলেটিং কেন দেওয়া হলো, যাতে ওই গোল স্ফেয়ারের ওপরে বা গোল গোলকের ওপরে যে চার্জটা দেবো সেটা যেন মাটিতে প্রবাহিত না হয়ে যায়, তাহলে তো সেখানে আর কোনো চার্জ থাকবে না, ঠিক আছে। তাহলে দেখা গেল এইবার কি, এইটাকে বলা হয় হচ্ছে এই যে দণ্ডটাকে, এই দণ্ডটাকে কি বলবো আমরা, দেখো এইটাকে বলবো হচ্ছে যেটা দিয়ে আমরা ইনডিউস করছি, তাই না। তাহলে এই দণ্ডটাকে আমরা বলবো হচ্ছে ইনডিউসিং বডি, ইনডিউসিং বডি, হ্যাঁ। আর এইটা হবে হচ্ছে ইনডিউসড, সেই জন্য এইটাকে বলবো ইনডিউসড বডি। নিচেরটার ক্ষেত্রেও কিন্তু তাই, 2 নম্বরের ক্ষেত্রেও হচ্ছে তাই, ঠিক আছে। কি বললাম, এইটা হবে তাহলে কি, এইটা হবে হচ্ছে ইনডিউসিং বডি, এইটা হবে হচ্ছে ইনডিউসড বডি, ইনডিউসড বডি, ঠিক আছে। এইবার দেখো, ধরা গেল এখানে প্রথমে কিছু পজিটিভ চার্জ আছে প্রথমেরটাতে, ঠিক আছে। তাহলে এইখানে পজিটিভ চার্জ যদি থাকে, এবার এইটাকে খুব কাছাকাছি নিয়ে আসা হলো, দেখা গেলো এরম জায়গায় নিয়ে আসা হলো, ঠিক আছে, খুব কাছাকাছি নিয়ে আসা হলো। নিয়ে আসলে দেখা যাবে যে এই চার্জের যেটা অপোজিট চার্জ মানে নেগেটিভ চার্জ হবে, সেইগুলো এইটার কাছের প্রান্তে, এই প্রান্তে জমা হচ্ছে, আর এই প্রান্তে হচ্ছে একই রকম আধান জমা হচ্ছে, ঠিক আছে, একই রকম আধান জমা হচ্ছে। তাহলে দেখো এইটা তো প্রথমে অনাহিত বস্তু ছিল, এই যে এই পার্টটা, এটা তো প্রথমে অনাহিত বস্তু ছিল, এখন এটার মধ্যে তাহলে অটোমেটিক চার্জ তৈরি হয়ে গেল, তার মানে সেটা ইনডিউস হয়ে গেল বা আবেশ হয়ে গেল, এই ঘটনাটাই কিন্তু আবেশ, ঠিক আছে। তাহলে দেখো আবেশের মাধ্যমে আমি কোনো একটা বস্তুকে টাচ না করেও সেটাকে চার্জ করতে পারছি, বোঝা গেল কথাটা, যে আমরা তার মানে কি আবেশের মাধ্যমে কোনো একটা বস্তুকে টাচ না করেও কিন্তু কী করতে পারছি, সেটাকে আমরা চার্জ করতে পারছি, ঠিক না। এখানে দেখো চার্জ তো আগে ছিল না, সেই ক্ষেত্রে এখন চার্জ তৈরি হয়ে গেল, তার মানে আবেশের মাধ্যমে আমরা চার্জ তৈরি করতে পারলাম। ঠিক নিচের ক্ষেত্রে আমরা কি করতে পারবো, নিচের ক্ষেত্রেও দেখো যদি নেগেটিভ আধান থাকতো, এখানে অনেকগুলো নেগেটিভ আধান থাকতো, তাহলে এই প্রান্তে কী তৈরি হয়ে যাবে, এইটার যেটা বিপরীত চার্জ মানে নেগেটিভের বিপরীত হবে পজিটিভ, এইটা, আর এই প্রান্তে কী তৈরি হবে, সরি এই প্রান্তে তৈরি হবে হচ্ছে নেগেটিভ চার্জ, ঠিক আছে। এইবার এইটাকে কি কাছাকাছি নিয়ে আসা হলো, এইগুলোকে আধানটাকে কাছাকাছি নিয়ে আসা হলো, এই দণ্ডটাকে, ঠিক আছে, তবে এই কেসটা হবে। তাহলে কিন্তু দেখো টাচ করায়নি, এই গ্যাপ আছে মাঝখানে একটা, যেহেতু টাচ করায়নি সেই জন্য এই দেখো এই দ্বিতীয় সত্যটাকে মানছি, যে কোনো দুটো বস্তুকে কখনো টাচ করানো যাবে না। তাহলে আবেশের মাধ্যমে কিন্তু আমরা চার্জিং করতে পারি কোনো একটা বস্তুকে, ঠিক আছে তো। আচ্ছা, এইবার দেখো আকর্ষণ বলটার মানটাই সবসময় ডমিনেট করবে, এইটা কেন হবে, এইটা আমি আরেকটা ছবি এঁকে ভালো করে বোঝাই, ঠিক আছে। কেন আকর্ষণ বলটার মানটাই ডমিনেট করবে, ঠিক আছে। এটা কিন্তু সবটাই আমাদের রুল নাম্বার 6-এর মধ্যেই চলছে, ঠিক আছে। আমি কিন্তু নতুন কোনো রুল এটা করাচ্ছি না, এটা একটু বড় রুল, দেখে নাও ভালো করে। সেটা হচ্ছে আমরা বললাম আকর্ষণ বলটার মানটাই ডমিনেট করবে, এখানে যে কোনো একটা ছবি আঁকলাম দুটোর ক্ষেত্রে, ঠিক আছে, ঠিক আছে। দেখো তাহলে এখানে নেগেটিভ দেখা গেল চার্জ ছিল, দেখা গেল ধরা গেল এখানে নেগেটিভ চার্জ ছিল, তাহলে এই নেগেটিভ চার্জ যখন ছিল, তাহলে এই প্রান্তে কী হবে বলো, সব পজিটিভ হবে, আর এই প্রান্তে সব নেগেটিভ হবে, ঠিক তো। তাহলে তুমি একটা কথা বলো, যে আমরা তো এখনও যদিও কুলম্বের ল শিখিনি, কিন্তু আমরা আগে থেকে তো জানি জিনিসগুলো, যে ক্লাস 9-এও পড়েছি, 8-এও পড়েছি, যে কুলম্বের লটা কি, এই দুটো আধানের মধ্যে এই ডিস্টেন্সটার উপর ডিপেন্ড করে। তাহলে এইখানে যদি কুলম্বের ল লাগাই, দেখো এই দুটো কাছাকাছি আছে, কে কিউ বাই আর স্কোয়ার, এফ ইজকালস টু কে কিউ বাই আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে নিচে আরটা দেখো এখানে কম, তার মানে এফটার ভ্যালু বেশি, আর এই ক্ষেত্রে এফ ড্যাশ যদি ধরি সেটা কত হবে, কে কিউ বাই আর স্কোয়ার। এইখানে দেখো এই আধানগুলোর সাথে এইটার দূরত্ব বেশি অনেকটা, সেজন্য আরটার ভ্যালু বাড়বে, আরটার ভ্যালু যদি বাড়ে তাহলে এফটাকে কমিয়ে দেবে, সেজন্য বলটা কম। আর এইটা তো সম আধানের মধ্যে কী হয়, বিকর্ষণ বল, আর একই রকম আধানের মধ্যে কী হবে, আকর্ষণ বল, সেজন্য আকর্ষণ বলটাই কিন্তু ডমিনেট করে, ঠিক আছে। কার ক্ষেত্রে, একটা হচ্ছে আবেশের ক্ষেত্রে অ্যাকচুয়ালি, হ্যাঁ। তো যাই হোক, আমি জানি না ছবিটা কত ভালো করে বোঝাতে পারলাম, আমি আরও একবার তোমাদেরকে এখানে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি, একটু বড় ছবি এঁকে। আমি ওয়েট, দেখো আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে এরকম একটা দণ্ড আনা হলো, আর এখানে একটা এরকম গোল স্ফেয়ার রাখা হলো, একটা স্ফেয়ার বল রাখা হলো, ঠিক আছে। এবার এটা কি বললাম, এটা হচ্ছে ইনসুলেটিং স্ট্যান্ড, হ্যাঁ। এটা কি বললাম, ইনডিউসড বডি, ইনডিউস হলো না, এটা ইনডিউসড বডি। আর এটা কি, এটা হচ্ছে ইনডিউসিং স্ট্যান্ড, ডিউসিং বডি, মানে যে বস্তুটাকে কাছে আনার দরুন এইটা চার্জ হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখা গেল এখানে প্রথমে পজিটিভ চার্জ আছে, ঠিক আছে, তাহলে এই প্রান্তে কী তৈরি হয়ে যাবে, নেগেটিভ চার্জ।
আর এই প্রান্তে কি তৈরি হয়ে যাবে? পজিটিভ চার্জ। তাহলে এবার তোমরা একটা কথা বলো, এই যে এই দুটোর মধ্যে এইখানকার মধ্যে যে বলটা আছে সেটা কত? এফ যদি ধরি সেটা হচ্ছে কত? কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার হয়। এবার এই আরটা তো ছোটো, এইখানে যে আরটা এটা তো ছোটো আর, তাহলে আর যদি ছোটো হয় তাহলে এই এফের ভ্যালুটা বড় হবে। আর তোমরা নিজেরাই ভাবো, এবার যদি এইখানকার সাথে এই এই আধানটার কল্পনা করার চেষ্টা করি, হ্যাঁ, তাহলে কী হবে উত্তরটা? তাহলে এফ ড্যাশ যদি ধরি সেখানে কে কিউ বাই আধানটা একই থাকছে বাই আর স্কোয়ার, ঠিক আছে, কে কিউ বাই আর স্কোয়ার। তাহলে কে কিউ বাই আর স্কোয়ার, এখানে দেখো আর ড্যাশ স্কোয়ার অ্যাকচুয়ালি, হ্যাঁ আর ড্যাশ স্কোয়ার, তাহলে এটা তো আর ড্যাশড আর এটা ছিল আর, ঠিক আছে। তাহলে হচ্ছে আর এই যে আরটা করলাম, এই আরটা তো এখানে অনেকটা ডিস্টেন্সে আছে, তাহলে নিচে যদি কোনো ডিস্টেন্স বড় হয় তার মানে সেটা উপরে গিয়ে বলটাকে কমিয়ে দেবে, ঠিক তো? তাহলে এই কারণে আকর্ষণ বলটাকে ডমিনেট করে। মানে ছবিটা তার মানে এখানে যদি নেগেটিভ চার্জ থাকে এখানে কি তৈরি হয়ে যাবে? পজিটিভ চার্জ। আর এখানে নেগেটিভ চার্জ তৈরি হবে, আর এইখানে তৈরি হবে আকর্ষণ, আর এইখানে তৈরি হবে হচ্ছে বিকর্ষণ। এবার দেখো আকর্ষণ বলটা কাছাকাছি আছে সেই জন্য এইটাই ডমিনেট করবে, সেজন্য আবেশে সবসময় আকর্ষণ হয়। এই কথাটা যেন তোমাদের মনে থাকে। দেখো একটা অনেকটা বড় রুল পড়লাম, 6 নম্বর রুলে আমরা অনেকটা সময় লাগালাম। এইবার আমরা 7 নম্বর রুলে ঢুকবো, ঠিক আছে, রুল নাম্বার 7। হোয়াট ইজ রুল নাম্বার 7? রুল নাম্বার 7 বলছে যে কোনো একটা স্থানে বা কোনো একটা বডিতে, হ্যাঁ কোনো একটা বডিতে কোনো আধান আছে কি না সেটা আমরা বিকর্ষণের মাধ্যমে জানতে পারবো। কি বললাম? বিকর্ষণী তড়িৎগ্রস্ততার চূড়ান্ত প্রমাণ। ঠিক আছে, বিকর্ষণী তড়িৎগ্রস্ততার চূড়ান্ত প্রমাণ মানে রিপালশান থেকেই আমরা বুঝতে পারবো কোথাও তড়িৎ আছে কি নেই। এবার সেটা আমরা কি করে পড়বো, সেটা আমরা কি করে বুঝবো? দেখো আমরা রুল নাম্বার 4-এ একটা জিনিস পড়েছিলাম, এখানে দুটো বস্তু আছে, ঠিক আছে, এটা এ বস্তু, এটা বি বস্তু, এটা এ বস্তু, এটাও বি বস্তু, ঠিক আছে। তাহলে দেখো যদি এখানে পজিটিভ চার্জ থাকে এখানে শূন্য থাকে, আর এখানে নেগেটিভ চার্জ থাকে এখানে শূন্য থাকে, ঠিক আছে। আর তাহলে এটা কি করবে? আকর্ষণ করবে। এটা কি করবে? আকর্ষণ করবে। এইবার দেখো, এটাও এ বস্তু, এটা বি বস্তু, এটা এ বস্তু, এটা বি বস্তু, ঠিক আছে। তাহলে এইটা ধরো পজিটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এরা কি করবে? এরাও আকর্ষণ করবে, এরাও আকর্ষণ করবে। তাহলে দেখো ভালোভাবে বোঝো যে এইখানে তো প্রথমে শূন্য ছিল আধান, এইখানে পরে হলো কি? নেগেটিভ, ঠিক আছে। তাহলে নেগেটিভ থাক বা শূন্য থাক দুই ক্ষেত্রেই এ তাকে আকর্ষণ করছে। তার মানে যদি এবার আমরা একটু উল্টোভাবে এই জিনিসটাই উল্টোভাবে ভাবি, মানে ধরো এখানে এ আছে, এটা আছে হচ্ছে পজিটিভ আধান, এইবার এইখানে একটা দ্বিতীয় একটা বস্তুকে, এরকম একটা বস্তুকে আনা হলো, এই বি বস্তুকে আনা হলো, দিয়ে বি বস্তুকে কাছাকাছি আনা হলো, দেখা যাচ্ছে আকর্ষণ হচ্ছে, দেখা যাচ্ছে কি হচ্ছে? আকর্ষণ হচ্ছে। তাহলে এবার তোমার প্রশ্নটা হচ্ছে, তোমাকে প্রশ্ন করেছে কেউ যে বলো বি বস্তুতে আধান কি আছে, হোয়াট ইজ দ্য চার্জ অন বি, হোয়াট ইজ দ্য নেচার অফ চার্জ অন বি, হোয়াট ইজ দ্য নেচার অফ চার্জ অন বি। তুমি কি বলতে পারবে? তোমার দেখো অপশান 1 নাম্বার দেখা গেল আছে হচ্ছে পজিটিভ চার্জ, অপশান 2 হচ্ছে নেগেটিভ চার্জ, অপশান 3 হচ্ছে তোমার নো চার্জ, অপশান 4 আছে হচ্ছে অপশান 2 অ্যান্ড 3। তাহলে দেখো তোমার উত্তর কী হবে? তোমার কিন্তু উত্তর এটা হবে। মানে তুমি কখনোই বলতে পারবা না যে আকর্ষণ হলে তোমার তখন নেগেটিভ চার্জও থাকতে পারে আবার নো চার্জও থাকতে পারে কি, তাহলে তুমি আকর্ষণ দিয়ে কখনোই বলতে পারছো না যে কোনো একটা বস্তু, যে বি বস্তুটাকে আনা হলো সেটা কি আদেও পজিটিভলি চার্জ বা নেগেটিভলি চার্জ, সরি নো চার্জ, সেখানে আধান আছে কি নেই সেটা তোমার আকর্ষণ দিয়ে তার মানে বলা যাচ্ছে না। তাহলে এইবার আমরা কোনটা দিয়ে বলতে পারবো? দেখো এদিকে করছি,
তাহলে এইবার ধরো এখানে যদি একটা এ বস্তু রাখা হয় আর এইখানে ধরো একটা নতুন একটা বস্তু নেওয়া হলো, সেই বি বস্তু, সেই বিতেও যদি পজিটিভ আধান থাকে, হুম, সেই বিতেও যদি পজিটিভ আধান থাকে, হুম, কি বললাম, বিতেও যদি পজিটিভ আধান থাকে, তাহলে দেখো বিকর্ষণ শিওর করবে। আর বিকর্ষণ করলো মানে আমি বলতে চাই, সরি একটু ভালো করে বোঝো, এই জায়গাটা বোঝার জায়গা আছে। হ্যাঁ, ধরো এখানে এ বস্তু আছে আর এখানে আমি নতুন একটা বস্তুকে আনলাম, সেটা হচ্ছে বি, ঠিক আছে, বি। এবার এ তো আগে থেকেই পজিটিভ ছিল, এইবার দেখা যাচ্ছে এরা বিকর্ষণ করছে। এবার বিকর্ষণ করলে তোমাকে বললো যে বলো বি এর আধান কি, বি এর প্রকৃতি কি, প্রকৃতি কি, তোমার উত্তর কী হবে? দেখো, 1 নম্বর উত্তর হচ্ছে পজিটিভ, 2 নম্বর উত্তর হচ্ছে নেগেটিভ, 3 নম্বর উত্তর হচ্ছে কি নো চার্জ, আর 4 নম্বর উত্তর হচ্ছে বোথ বা অ্যাবোভ অল। হ্যাঁ, দেখো তোমার এখানে সিম্পলি উত্তর হবে হচ্ছে অপশান এ, এই পজিটিভ চার্জ। কারণ পজিটিভ চার্জ আছে তবেই তো বিকর্ষণ করছে। বিকর্ষণ সবসময় একই ধরনের আধানের মধ্যে হয়, একই ধরনের প্রকৃতির মধ্যে হয়। তাহলে এখানে এইটুকু শিওর হয়ে গেলে যে ওখানে অবশ্যই আধান আছে এবং সেটা পজিটিভ চার্জ, তবেই সে তাকে বিকর্ষণ করছে। সেই জন্য আমরা বলতে পারি বিকর্ষণই কিন্তু তড়িৎগ্রস্ততার চূড়ান্ত প্রমাণ। তাহলে তড়িৎগ্রস্ততার চূড়ান্ত প্রমাণ বিকর্ষণ, এই কথাটা যেন মনে থাকে। এগুলো কিন্তু ডাইরেক্ট তোমাদের এমসিকিউ আসতে পারে, আর কনসেপ্টটাও তোমাদের এখানে বুঝিয়ে দিলাম। আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় এত এরমভাবে কনসেপ্ট বোঝাবো না, জাস্ট শুরু শুরু বলে আমি এটা বললাম, ঠিক আছে। যাই হোক, এবার আমরা পরের রুলটা দেখি। হুম, দেখো এইবার আমরা শিখবো হচ্ছে রুল নাম্বার 8, তাই তো? রুল নাম্বার 7 শিখে ফেললাম। আচ্ছা দেখো, রুল নাম্বার 8, রুল নাম্বার 8-এ কী শিখবো? রুল নাম্বার 8-এ শিখবো যে ইনডিউসড চার্জ কখনো ইনডিউসিং চার্জের থেকে বেশি হতে পারে না। মানে এই যে এখানে একটা দণ্ড রেখেছিলাম না এরকম, মানে এইগুলো কী ছিল, এই দণ্ডটা কী ছিল, ইনডিউসিং, আর এখানে হয়েছিল ইনডিউসড। তাহলে এইটা হচ্ছে ইনডিউসিং, এটা হচ্ছে ইনডিউসড। হ্যাঁ, তাহলে এই ইনডিউসড চার্জ কখনোই, মানে এই যে এই চার্জটা, এটাকে যদি আমরা কিউ ধরি, এটাকে যদি কিউ ধরি, কিউ ক্যান নট বি, কান্ট বি গ্রেটার দ্যান কিউ। ওকে, কী কী হতে পারে? কিউ ইকুয়াল টু কিউ হতে পারে, বা কিউ গ্রেটার দ্যান কিউ হতে পারে, এই দুটোই ঠিক হতে পারে। কিন্তু কিউ গ্রেটার দ্যান কিউ এটা কিন্তু ঠিক হবে না, ঠিক আছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে যখন দেখো এইখানে যখন আস্তে আস্তে ধরো এখানে নেগেটিভ চার্জ আছে, একে যত কাছাকাছি আনা হচ্ছে তত এখানে পজিটিভগুলো তৈরি হতে শুরু হবে। এবার দেখো এইখানে যত পজিটিভ তৈরি হচ্ছে, এখানে আস্তে আস্তে নেগেটিভ তৈরি হচ্ছে। এবার পজিটিভ আধানই তো এখান থেকে বার করছে ও নিজেকে, একটা একটা করে বার করছে। এবার আস্তে আস্তে এখানে যখন পজিটিভ আধানের সংখ্যা বেশি হচ্ছে, তখন তো এখান থেকে ধরো একটা পজিটিভ আধান তাকে নিয়ে আসছে, নিয়ে আস্তে আস্তে এই তো ওকে বিকর্ষণ করছে, ঠিক না? তাহলে এইখানে যে অ্যাকুমুলেশন অফ চার্জ হয়ে যাচ্ছে, এরাই হচ্ছে যে নতুন পজিটিভ আধান তৈরি হবে তাকে বাধা দিচ্ছে, ঠিক আছে। যার জন্য কি হচ্ছে, আস্তে আস্তে এটা একটা সাম্যাবস্থায় গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। এখানে একই সংখ্যক নেগেটিভ আধান এবং একই সংখ্যক এখানে পজিটিভ আধান গিয়ে সাম্যাবস্থায় দাঁড়িয়ে যাচ্ছে, এবং এই সংখ্যাটা কখনোই এইখানকার যে আধান আছে তাকে ক্রস করতে পারে না। বোঝা গেল? তাহলে এই যে কিউর যে মান ছিল, এখানে যে কিউর মান আছে, এই কিউ এর মানটা সবসময় বেশিরভাগ ক্ষেত্রে গ্রেটার দেন কিউ হয়, আর কিছু কিছু ক্ষেত্রে গ্রেটার দেন কিউ হয়, বা কিউ ইজ ইকুয়ালস টু কিউ হতে পারে, কিন্তু কখনোই ইনডিউসড চার্জ কখনোই ইনডিউসিং চার্জের থেকে বেশি হতে পারে না। বোঝা গেল কনসেপ্টটা? ঠিক আছে, তাহলে রুল নাম্বার 8 এখানেই স্টপ। এবার আমরা যাবো হচ্ছে রুল নাম্বার 9-এ। ঠিক আছে, রুল নাম্বার 9। হোয়াট ইজ রুল নাম্বার 9? রুল নাম্বার 9 বলছে যে কোনো একটা সিস্টেমের টোটাল চার্জের মানটা ধ্রুবক থাকে। কোনো সিস্টেমের টোটাল আধানের মান ধ্রুবক। কোনো সিস্টেমের টোটাল আধানের মানটা ধ্রুবক। এটা থেকে কি বোঝা যাচ্ছে? মানে আধান কখনো
সৃষ্টি বা ধ্বংস করা যায় না। ইট ক্যান নট বি ডেস্ট্রয়েড অর ইট ক্যান নট বি ক্রিয়েটেড। ওকে, সৃষ্টি বা ধ্বংস করা যায় না। ঠিক আছে, আধান কখনো সৃষ্টি বা ধ্বংস করা যায় না। কোনো একটা সিস্টেমের টোটাল আধানের মানটা ধ্রুবক, কিন্তু কোনো আধানকে কখনো সৃষ্টি বা ধ্বংস করা যায় না। এইটার যদি একটা উদাহরণ দিই, দেখো যদি আমরা একটা গ্লাস রডকে আমরা সিল্কের ওপর ঘষি, সিল্ক মানে কি পশম, ঠিক আছে, গ্লাস রড আছে, সেই রডটাকে আমরা সিল্ক বা পশমের ওপর যদি ঘষা হয়, তাহলে এইখানে পজিটিভ চার্জ তৈরি হয়ে যায় আর এইখানে নেগেটিভ চার্জ তৈরি হয়ে যায়। ঠিক আছে, তো এইবার তোমরা বলতে পারো যে তাহলে স্যার কী করে হলো এই জিনিসটা। ঠিক আছে, যে এখানে তো দেখলেন চার্জ তৈরি হয়ে গেল, না চার্জ তৈরি হয়নি। দেখো এই টোটাল সিস্টেমটার আগেও চার্জ ছিল শূন্য, এই যে গ্লাস রড দিয়ে যখন ঘষা হলো এই সিস্টেমটার আগে কত ছিল, শূন্য, যখন ঘষা হয়নি তখন শূন্য ছিল। এখন এই পজিটিভ প্লাস অফ নেগেটিভ এই দুটো মিলে কত হচ্ছে, এখন শূন্য হয়ে যাচ্ছে। তাহলে আগেও শূন্য ছিল, এখনও শূন্য হলো। তাহলে একটা সংস্থার, একটা আইসোলেটেড সিস্টেম বা একটা মানে কোনো বিচ্ছিন্ন সংস্থা আর কি, আইসোলেটেড সিস্টেম মানে হচ্ছে বিচ্ছিন্ন সংস্থা। তাহলে কোনো বিচ্ছিন্ন সংস্থার কিন্তু টোটাল আধানটা সবসময় ধ্রুবক থাকে। ঠিক আছে, আগে যদি 2 কুলম্ব চার্জ থেকে থাকতো তাহলে এখনও সেটা 2 কুলম্ব চার্জই হবে। ঠিক আছে, পরে কখনোই এটা 2 কুলম্বের থেকে কমে যেতে পারে না বা 2 কুলম্বের থেকে বেড়ে যেতে পারে না। কি হয়, আধানের ট্রান্সফার হয়। কি সম্ভব, আধানের ট্রান্সফার সম্ভব, কিন্তু আধানের কখনো সৃষ্টি বা ধ্বংস সম্ভব নয়। ঠিক আছে, এবার আমরা যাব রুল নাম্বার 10। ঠিক আছে, এবার আমরা কি যাব, রুল নাম্বার 10। রুল নাম্বার 10 বলছে, তাহলে এই যে একটু আগেই বললাম যে সিল্ক রড আর হচ্ছে তোমার গ্লাস রড আর সিল্ক। ঠিক আছে, গ্লাস রড আর সিল্কে যদি আমরা এটা দিয়ে ঘষি, তাহলে হচ্ছে এখানে কি তৈরি হচ্ছে, পজিটিভ, এখানে হচ্ছে নেগেটিভ। তাহলে এই যে আধানের ট্রান্সফারটা করাচ্ছি আমরা, এটা আমরা কোন পদ্ধতিতে করাতে পারি, ফ্রিকশান করলাম, ফ্রিকশান বা ঘর্ষণ বাংলায় বললে। তাহলে ঘর্ষণের মাধ্যমে আমরা তড়িৎ স্থানান্তরিত মানে আধান স্থানান্তর হতে পারে। ঠিক আছে, ঘর্ষণ একটা প্রসেস যার মাধ্যমে আধানের স্থানান্তর সম্ভব, কিন্তু আধানের নতুন করে সৃষ্টি বা ধ্বংস কিন্তু সম্ভব নয়। ঠিক আছে, তাহলে এই প্রসেসটা কি, ঘর্ষণ, যার মাধ্যমে আমরা আধানটাকে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যেতে পারি। আচ্ছা, এইবার এই রুল নাম্বার 10-এর মধ্যেই আমি বলে দিই যে গ্লাস রড আর সিল্ককে ঘষলাম, এটাতে পজিটিভ, এখানে নেগেটিভ, হঠাৎ করে কেন হলো, কী করে হলো, এটা কী করে বুঝবো। এই প্রসেসটা বোঝার জন্য, তোমাদের এই প্রসেসটা পার্টিকুলারলি বোঝার জন্য একটা স্থির তাড়িতিক শ্রেণী আছে, যেটা ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ। হ্যাঁ, কী আছে, স্থির তাড়িতিক শ্রেণী, ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ, সরি, আই এম ভেরি সরি ফর মাই হ্যান্ড রাইটিং। ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ। ঠিক আছে, এবার ইলেকট্রোস্ট্যাটিক সিরিজটা কীরকম, এখানে পরপর যে কটা বস্তুর নাম দেওয়া আছে তোমাকে সেগুলো মুখস্থ করতে হবে। ঠিক আছে, দিয়ে বলছি ঘটনাটা, ধরো আমার যে কটা পার্টিকুলার এখন মনে আছে সে কটা বলছি, আমার কিন্তু সব মনে নেই। ধরো 1 নাম্বার আছে হচ্ছে ফার, তোমরা একটু বাংলায় তোমাদের বইটা দেখে নিও যে কী কী আছে। হ্যাঁ, আমার কিন্তু মনে নেই। গ্লাস, 3 হচ্ছে উল, 4 হচ্ছে হিউম্যান হেয়ার, 5 নম্বর হচ্ছে সিল্ক, 6 নম্বর হচ্ছে কটন, 7 নম্বর হচ্ছে অ্যাম্বার, 8 নম্বর হচ্ছে পলিথিন, 9 নম্বর হচ্ছে প্লাস্টিক, 10 নম্বর হচ্ছে পিভিসি, আর 11 নম্বর হচ্ছে এবোনাইট। ঠিক আছে, এইবার ঘটনাটা হচ্ছে তুমি যদি ওপর থেকে নিচের দিকে এরমভাবে যাও, ঠিক আছে, তাহলে ওপর মানে তুমি যদি ব্যাপারটা হচ্ছে ওপরের যে কোনো বস্তুকে দিয়ে তুমি যদি নিচের কোনো বস্তুকে ঘষো, তাহলে যেটা ওপরের বস্তু যেটা দিয়ে ঘষা হচ্ছে সেইখানে কিন্তু সবসময় পজিটিভ চার্জ তৈরি হবে। মানে বললাম তোমাকে র্যান্ডম বললাম, উল দিয়ে এবোনাইট ঘষা হলো, তাহলে উলে কিন্তু পজিটিভ চার্জ তৈরি হয়ে যাবে, এটাতে কিন্তু নেগেটিভ চার্জ তৈরি হয়ে যাবে। ঠিক আছে, মানে চার্জের ট্রান্সফারটা কী হবে, এই উল হচ্ছে তার মানে কি ইলেকট্রন বর্জন করবে, আর এবোনাইট কিন্তু এটার মানেটা কি, এই যে পজিটিভ চার্জ তৈরি হবে, এটা কিন্তু আমরা রুল নাম্বার 1 কি 2-তে মনে হয় শিখে এসেছি এর আগে। দেখো, এটাতে পজিটিভ চার্জ তৈরি হবে মানে কি, ইলেকট্রন বর্জন করবে, আর এটা কি ইলেকট্রন গ্রহণ করবে। ঠিক তো,
ইলেকট্রন গ্রহণ করবে, বোঝা গেল? তাহলে এবার তুমি যদি র্যান্ডম একটা জিনিসকে ধরো কটন দিয়ে, তুমি কটন দিয়ে কাকে উলকে ঘষলে, বা তুমি উলকে তো করলাম একটু আগে, ধরো গ্লাসকে ঘষলে, তাহলে তাহলে কী তৈরি হবে বলো? তাহলে কটনে কিন্তু নেগেটিভ চার্জ তৈরি হবে আর গ্লাসে কিন্তু পজিটিভ চার্জ, পজিটিভ, কারণ যেটা ওপরে আছে, এই শ্রেণীতে যেটা ওপরের দিকে আছে, এই শ্রেণীতে যেটা উপরের দিকে আছে, এই যে যেহেতু এটা গ্লাস দেখো উপরের দিকে আছে আর কটন কোথায় আছে দেখো নিচে আছে, সেখানে কটনে কিন্তু নেগেটিভ চার্জ আর গ্লাসে কিন্তু পজিটিভ চার্জ। আর পজিটিভ চার্জ মানেই সেই ইলেকট্রন ত্যাগ করবে, আর নেগেটিভ চার্জ মানেই সেই ইলেকট্রন কিন্তু গ্রহণ করবে। আশা করি আমি রুল নাম্বার 2-10 পর্যন্ত সবটা তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি। তোমরা কিন্তু আমি যা যা বলছি এবং লেখাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেক খাতায় নোট ডাউন করবে, আর যারা আমার কাছে অফলাইন পড়ো তাদের কিন্তু এগুলো করার দরকার নেই, আমি সবই তোমাদের করিয়ে রেখেছি অলরেডি। তোমরা খালি একবার করে রিভাইজ করো, তাও যদি কোনো টপিক ওখানে মিস হয়ে গিয়ে থাকে এখান থেকে যদি করাই তাহলে সেটা কিন্তু করে নিও। আর যদি তোমাদের কোনো টপিকে কোনো ইস্যু হয় তোমরা কমেন্টে সেটা জানাতে পারো, আর তোমাদের বন্ধুদেরও একটু সুযোগ করে দিও দেখার বা পড়ার, তাহলে আর কি মানে জ্ঞান বাটনেসে বাড়তে হয় অ্যাকচুয়ালি। সো ওকে, থ্যাংক ইউ ফর টুডে, বাই।